Academic Council of Sociology 281508। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা ম্যাক্স ওয়েবারের দুটো ইম্পর্টেন্ট টপিক, ইউনিট 8 এবং ইউনিট 9, সামাজিক ক্রিয়া এবং সামাজিক আদর্শ, পাওয়ার এবং অথরিটি বা ক্ষমতা এবং কর্তৃত্ব। আজকের এই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, ম্যাক্স ওয়েবার অলরেডি আমরা আগের দিন ম্যাক্স ওয়েবার ওভারভিউ আলোচনা করেছি, অর্থাৎ তিনি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন, কোন কোন বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছেন সেগুলোকে আমরা দেখেছি। আজকে সেখান থেকেই গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক ডিসকাশন করব, সেটা হচ্ছে সোশ্যাল অ্যাকশন অ্যান্ড আইডিয়াল টাইপ অ্যাজ ওয়েল অ্যাজ পাওয়ার অ্যান্ড অথরিটি। তাহলে স্টেপ বাই স্টেপ আমরা যাওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা দেখে নেব সামাজিক ক্রিয়া। সোশ্যাল অ্যাকশন বা সামাজিক ক্রিয়া বলতে কি বুঝিয়েছেন ম্যাক্স ওয়েবার। দেখো, ম্যাক্স ওয়েবার সেই ক্লাসিক্যাল সোশিওলজিস্ট যে কিন্তু প্রথম ব্যক্তির উপরে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ আগে যে সমস্ত সমাজতাত্ত্বিকরা এসেছেন তারা কিন্তু প্রাথমিকভাবে ব্যক্তির উপরে অতটা গুরুত্ব প্রদান করেনি, তাদের আলোচনার মধ্যে সমাজ বেশি প্রাধান্য পেয়েছে। কিন্তু ওয়েবার প্রথম দেখানোর চেষ্টা করছেন যে কিভাবে ব্যক্তির ক্রিয়া, ব্যক্তির যে কাজ, ব্যক্তির যে মোটিভ, সেটা কতটা এফেক্টিভ রোল প্লে করে। এবং সেই জন্য তিনি প্রাথমিকভাবে বলছেন যে সমাজতত্ত্বের কাজই হলো যে সামাজিক ক্রিয়ার অধ্যয়ন করা, অর্থাৎ সমাজের অভ্যন্তরে যে সমস্ত সামাজিক ক্রিয়াগুলির সাথে ব্যক্তি সংযুক্ত থাকে সেই সমস্ত সামাজিক ক্রিয়ার অধ্যয়ন করাই হচ্ছে সমাজতাত্ত্বিকদের প্রথম কাজ এবং সমাজতত্ত্বেরও কাজ। স্বাভাবিকভাবে এক্ষেত্রে আমরা দেখে নেব যে তিনি কিভাবে সামাজিক ক্রিয়ার সংজ্ঞা প্রদান করছেন। তিনি কি বলছেন যে সমাজতত্ত্ব হলো এমন একটি সমাজ বিজ্ঞান যা সামাজিক ক্রিয়াকলাপের ব্যাখ্যামূলক বোঝার চেষ্টা করে, যাতে তার কারণ ও প্রভাবগুলির একটি কার্যকারণ ব্যাখ্যায় পৌঁছানো যায়। তার মানে ম্যাক্স ওয়েবারের কাছে সমাজতত্ত্ব হলো সামাজিক ক্রিয়ার ব্যাখ্যামূলক বিশ্লেষণ। এবার সামাজিক ক্রিয়া মানেই ব্যক্তি কেন্দ্রিক, তার মানে হচ্ছে একটা ব্যক্তির সাথে অন্য ব্যক্তির ক্রিয়াগুলো কিভাবে পৃথক হয়ে গেছে। তার মানে সমাজের অভ্যন্তরে বিভিন্ন ধরনের ব্যক্তি রয়েছে এবং প্রত্যেকটা ব্যক্তির ক্রিয়া একে অপরের থেকে ভিন্ন হয়ে থাকে। তাই সমাজতত্ত্বের কাজই হলো এই সামাজিক ক্রিয়ার ব্যাখ্যা ও বিশ্লেষণ করা। তিনি কি বলছেন? সামাজিক ক্রিয়া আলোচনা করতে গিয়ে তিনি কতগুলো উপাদানের কথা বলছেন। যেমন সামাজিক ক্রিয়ার মধ্যে সমস্ত মানুষের আচরণ অন্তর্ভুক্ত। অর্থাৎ সামাজিক ক্রিয়া যখনই আলোচনা করব তখনই কিন্তু মানুষের যে আচার আচরণ, সেই আচার আচরণকে দেখার চেষ্টা করবো, বিশ্লেষণ করার চেষ্টা করবো। কোন সামাজিক পরিস্থিতিতে ব্যক্তি কি ধরনের আচরণ করে এটা বুঝতে হবে। অর্থাৎ সব ব্যক্তি কিন্তু সব জায়গাতে একই রকম আচরণ করে না। ধরো কোনো ব্যক্তি কলেজের ক্লাসরুমে আছে, কোনো স্টুডেন্ট ধরো কলেজের ক্লাসরুমে আছে, সেই স্টুডেন্ট যখন ধরো কলেজের কমন রুমে আছে, বা ধরো সে যখন ক্যান্টিনে আছে, তাহলে তিনটে প্রেক্ষাপট চেঞ্জ যখনই হবে, প্রত্যেকটা প্রেক্ষাপটে ব্যক্তির আচরণ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেই স্টুডেন্টটা যে ক্যান্টিনে বসে যে ধরনের আচার আচরণ হৈহুল্য করবে, সে কিন্তু ক্লাসে কখনো সেটা করতে পারবে না। সুতরাং নির্দিষ্ট সামাজিক প্রেক্ষাপটের সাথে যে ধরনের সামাজিক ক্রিয়া সংযুক্ত, সেই সামাজিক ক্রিয়াগুলোর সঠিক বিশ্লেষণ করার দিকে কিন্তু সমাজতত্ত্বে যথেষ্ট গুরুত্ব রয়েছে। 2 নম্বর কি বলছে? সামাজিক ক্রিয়ার সাথে একটি বিষয়গত অর্থ সংযুক্ত থাকে। তাহলে দেখো, বিষয়গত বা বিষয়গত সাবজেক্টিভ হবে এটা, ঠিক আছে, বিষয়গত হয়ে আছে। সামাজিক ক্রিয়ার সাথে একটা বিষয়গত অর্থ, অর্থাৎ বিষয়ীগত মানে এটা বিষয়গত হয়েছে, বিষয়ী হবে। তার মানে ধরো সাবজেক্টিভ, তার মানে প্রত্যেকটা ব্যক্তির একটা মোটিভ এর সাথে রয়েছে। অর্থাৎ যখন ক্যান্টিনে সবাই যাও, ক্যান্টিনে সবাই কিন্তু একই খাবার অর্ডার করো না। বা কেউ ধরো খাবারের জন্য গেছে, কেউ ধরো গল্প করেছে, কেউ ধরো চা খাবে, কেউ ধরো তার দুপুরে লাঞ্চ করবে। তাহলে মোটিভ কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। তাহলে প্রত্যেকটা মোটিভ কিন্তু ডিফারেন্ট হয়ে যায় বেসড অন সাবজেক্টিভ পারসেপশন। প্রত্যেকটা ব্যক্তির উপরে ভিত্তি করে কিন্তু মোটিভ গুলো আলাদা আলাদা হতে থাকে। হার্ট কি বলছে? ক্রিয়ারত ব্যক্তি বা ব্যক্তিরা অন্যদের আচরণ বিবেচনা করে। অর্থাৎ একটা
একটা ব্যক্তির আচরণ কি হবে তা কিন্তু নির্ভর করে অন্য ব্যক্তির আচরণের উপর। ক্যান্টিনে গিয়ে তুমি কি খাবে সেটা তখনই জানা যাবে যখন তুমি সেই খাবারটা ক্যান্টিনে যে সার্ভ করে বা যে ধরো ক্যান্টিনে যে বিল করে তাকে তুমি যখন বলবে, ধরো তুমি ফ্রাইড রাইস চিলি চিকেন খাবে, তাহলে ফ্রাইড রাইস চিলি চিকেন তুমি তখনই পাবে যখন তুমি তাকে বলবে যে আমি ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো, বা তুমি অর্ডার যখন দেবে। তার মানে কি বলছে, ক্রিয়ারত ব্যক্তি বা ব্যক্তিরা সবসময় অন্যের আচরণকে বিবেচনা করে। একটা ব্যক্তির অ্যাসপেক্টে অন্য ব্যক্তির আচরণ বা অন্য ব্যক্তির উপর ভিত্তি করে একটা ব্যক্তির আচরণ নির্ভর করে। তুমি যখন ক্লাসরুমে থাকো, ক্লাসরুমে তো ক্যান্টিনের মতো খাওয়া অর্ডার করো না। ক্লাসরুমে একদম একদম পোলাইট ওয়েতে বিহেভিয়ার করো, টিচারদের যেভাবে কথা বলা উচিত সেভাবে কথা বলো। তার মানে পরিস্থিতির সাথে অন্য ব্যক্তির আচরণ বা ক্রিয়ার উপরে ভিত্তি করে ব্যক্তি নিজস্ব ক্রিয়া বা আচরণকে তুলে ধরে, উপস্থাপন করে। তারপরে কি বলছে, সামাজিক ক্রিয়ার গতি প্রকৃতি অন্যের দ্বারা নির্ধারিত। তবে একটু কি বলছি, যেটা ব্যক্তির ক্রিয়া সবসময় অন্য ব্যক্তির ক্রিয়া দ্বারা প্রভাবিত হয়, তাই নয় কি? কারণ এই যে ধরো বলছিলাম, ধরো তুমি ক্রিকেট গ্রাউন্ডে আছো, ক্রিকেট গ্রাউন্ডে তুমি তোমার যে অপোনেন্ট পার্টনার তোমার সঙ্গে যারা যে খেলছে, সে ধরো তোমাকে বলছে যে তুই রানটা নিয়ে আমাকে দে। তাহলে ধরো এই যে তার অ্যাসপেক্টে তুমি কাজ করছো, ধরো তুমি ভাবলে হয়তো আমি পুরো ওভারটা আমি খেলবো, কিন্তু তোমার বন্ধু বলছে যে না আমায় দে, আমি বেটার পারফর্ম করবো, বা আমি বেশি রান করতে পারবো, বা আমি 6-4 মারতে পারবো। তা তুমি ফার্স্ট বলে ধরো 1 রান নিয়ে তাকে দিলে, তাকে স্ট্রাইক দিলে। তাহলে একটা ব্যক্তির গতি প্রকৃতি সবসময় অন্য ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়। সুতরাং অন্য সামাজিক পরিস্থিতি কি ধরনের আচরণ করবে ডিপেন্ড করে অন্য ব্যক্তির অ্যাসপেক্টে। তুমি কোন দোকানে গিয়ে কোন খাবার কিনতে তোমাকে পয়সা দিতে হবে, তুমি কিন্তু দোকান থেকে চুরি করতে পারো। ইট ইজ ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশনস অফ আদার অ্যাক্টরস। সেজন্য বলছে সামাজিক ক্রিয়া কিন্তু অন্য ব্যক্তির আচরণকে প্রভাবিত করে, অন্য ব্যক্তির গতি প্রকৃতি দ্বারা প্রভাবিত হয়। তাহলে সামাজিক ক্রিয়ার আলোচনা কিন্তু বারবার এখানে প্রাসঙ্গিক কেন, তার কারণ হচ্ছে ওয়েবার বলছেন যে সামাজিক ক্রিয়া, এই যে সামাজিক ক্রিয়া, এই সামাজিক ক্রিয়ার কিন্তু আলোচনা তখনই প্রাসঙ্গিক হবে যখন সামাজিক ক্রিয়ার থ্রু আমরা সমাজকে বুঝতে চাইবে। সেজন্য তিনি খুব স্পষ্টভাবে বলছেন যে সমাজতত্ত্বের কাজই হলো সামাজিক ক্রিয়ার অধ্যয়ন করা, কারণ সামাজিক ক্রিয়ার মধ্যে দিয়ে সমাজের সঠিক চিত্রকে বোঝা সম্ভবপর হবে। ওয়েবার যখন সামাজিক ক্রিয়া আলোচনা করছে, ওয়েবার কিন্তু সামাজিক ক্রিয়াকে কতগুলো ভাগে ভাগ করছেন, ডিফারেন্সিয়েট করছেন। 4টে ভাগে তিনি এটাকে ভাগ করেছেন। তাহলে সামাজিক ক্রিয়া আলোচনা করতে গিয়ে আমরা কি কি পেলাম? তাহলে সামাজিক ক্রিয়াকে বলে, সামাজিক ক্রিয়ার প্রসঙ্গে আমরা দেখে নেব যে কতগুলো টাইপস রয়েছে। প্রথমটা কি, জিভিক রেশনাল অ্যাকশনস। তবে দেখো আমি এটাকে বাংলা করিনি, কারণ এটা ওয়েবারিয়ান টার্মটা রেখে জার্মান ওয়ার্ড, এটা জিভিক রেশনাল অর রেশনাল অ্যাকশন ইন রিলেশন টু আ গোল। ভালো করে দেখো, এখানে বলছে রেশনাল অ্যাকশন, মানে যে অ্যাকশন বা যে ব্যক্তির ক্রিয়াগুলোর মধ্যে প্রপার যুক্তি রয়েছে, ইন রিলেশন টু আ গোল। তার মানে স্পেসিফিক বা নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে ব্যক্তির যে যুক্তি কেন্দ্রিক পদক্ষেপ, সেটাকেই বলা হচ্ছে জিভিক রেশনাল অ্যাকশনস। খুব সিম্পল একটা এক্সাম্পল দিই। ধরো পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করতে যাচ্ছ, তাহলে ভালো রেজাল্ট করার পরিভাষা একটা খুব সিম্পল, তোমাকে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে, উইদিন টাইম তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে, রীতিমতো পড়াশোনা করে রিডিং করে তোমাকে লিখে অলরেডি নোটস প্রিপেয়ার করে নিতে হবে, যাতে তুমি পরীক্ষার সময় ভালো পারফর্ম করতে পারো। ভালো পারফর্ম করলে তবেই তো ভালো রেজাল্টটা হবে। তার মানে ভালো রেজাল্ট করাটা তোমার লক্ষ্য, সেই লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য তুমি কিন্তু প্রপার মিনস ব্যবহার করো। কি কি পড়লে, কোন কোন বইগুলো পড়লে, কোন কোন এলিমেন্টগুলো পড়লে তোমার প্রপার মার্কশিট বা প্রপার রেজাল্টটা হবে। ঠিক তেমন ধরো একটা ইঞ্জিনিয়ার, সে যখন কোনো ব্রিজ নির্মাণ করে বা ধরো একটা কনস্ট্রাকশন করছে, সে কিন্তু আগে থেকে তার প্রি প্ল্যানটা করে ফেলে, একটা ব্লু প্রিন্ট বানিয়ে ফেলে যে কতজন লেবার আমার লাগবে, কোন সময় কাজ শুরু করব, কি কি জিনিস আমাকে ব্যবহার করতে হবে, কত অ্যামাউন্ট খরচা হবে, কত দিন আমার লাগবে। তাহলে যে প্রপার প্ল্যান চার্ট করে নিয়ে সে কিন্তু তার লক্ষ্যকে এক্সিকিউট করতে চায়। সেজন্য বলছে যে রেশনাল অ্যাকশনস, তার প্রত্যেকটা কাজের পেছনে, ব্যক্তির প্রত্যেকটা অ্যাক্টিভিটির পেছনে কিন্তু প্রপার যুক্তি রয়েছে। দ্যাটস হোয়াই ইটস কল্ড দ্য রেশনাল অ্যাকশন। সেকেন্ড কি বলছে, হোয়াট রেশনাল অ্যাকশনস অর
rational actions with a reference to a value. What rational actions? দেখো what মানেই হচ্ছে এখানে কিন্তু ভ্যালু ওরিয়েন্টেড বলে। দেখো এটা অর্থে বলাই হচ্ছে rational actions with reference to a value। ব্যক্তির সেই ধরনের কাজ যে কাজটার পেছনে একটা নির্দিষ্ট মূল্যবোধ রয়েছে, ভ্যালু রয়েছে। অর্থাৎ ব্যক্তিকে যে কাজটা ভ্যালু থ্রু এক্সিকিউট হচ্ছে। যেমন ধরো ওয়েবারের এক্সাম্পলটা দিই, ওয়েবারের এক্সাম্পলটা খুব ফেমাস এক্সাম্পল। ধরো কোনো যুদ্ধের যে সৈনিক বা ধরো কোনো জাহাজের ক্যাপ্টেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে বা ধরো জাহাজ ডুবে যাচ্ছে, ধরো জাহাজের টাইটানিক জাহাজ 1912 যখন টাইটানিক ডুবে যায়, জাহাজের যে ক্যাপ্টেন সে কিন্তু দেখো জাহাজ ছেড়ে কিন্তু আগে পালিয়ে যায়নি, সে ততক্ষণ পর্যন্ত জাহাজে থেকেছে যাতে সেই জাহাজের শেষ যাত্রীটুকুকে বাঁচানো যেতে পারে। তাহলে একজন জাহাজের ক্যাপ্টেন সে কিন্তু চাইছে তার জাহাজের সমস্ত ব্যক্তিগুলো যেন জীবন বেঁচে যায়, বা একজন সৈনিক সে চাইছে তার সেনাদল বা যার দেশ যেন আগে প্রোটেক্টেড হয়, তার জীবনটা তার কাছে তুচ্ছ। তার মানে এই যে তার অ্যাক্টিভিটি, তার যে যুদ্ধের জন্য প্রিপারেশন, তার যে অ্যাক্টিভ ওরিয়েন্টেশন, জাহাজের ক্যাপ্টেনের যে জাহাজে থেকে যাওয়া, অর্থাৎ সকলের প্রাণ আগে বাঁচবে তারপরে আমার, এর পেছনে কি রয়েছে? এর পেছনে ভ্যালু রয়েছে। অর্থাৎ সেই জবটা তাকে তার জীবনের থেকে তার দেশকে বেশি প্রায়োরিটি দিয়েছে, ব্যক্তি তার থেকে বেশি তার দেশকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে। তার মানে আমি কি বলতে পারি? আমরা বলতে পারি যে তার ব্যক্তি একজন ভ্যালু দ্বারা রেগুলেট হচ্ছে। ভ্যালু তাকে বলছে যে এই কাজটা তার করা উচিত। অ্যাজ ক্যাপ্টেন এটা তার কর্তব্য। আগে সমস্ত জাহাজের মানুষ বাঁচবে, তারপরে আমি আমার কথা ভাববো। একজন সোলজার প্রথমে ভাবছে আগে দেশ বাঁচবে, তারপরে আমি, আমার জীবন দেশের কাছে তুচ্ছ। ভ্যালুকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। তাহলে ব্যক্তির যে কাজ, যে যুক্তি কেন্দ্রিক প্রেক্ষাপট, সেখানে তার কাছে সবসময় ভ্যালু বেশি ইম্পর্টেন্স পাচ্ছে। এই জন্যই বলছে ওয়েবার যে ভ্যালু ওরিয়েন্টেড রেশনাল অ্যাকশন। থার্ড যে টপিকটা, যে পয়েন্টটা তিনি বলছেন সেটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাকশনস। অর্থাৎ ট্রেডিশনস যেখানে ব্যক্তি আচার আচরণকে ইনফ্লুয়েন্স করে, ঐতিহাসিক ধ্যান ধারণা, ট্রেডিশনাল ওরিয়েন্টেশনের একটা বড় গুরুত্ব রয়েছে। ইন্ডিয়ান অ্যাসপেক্টে তো আরো বেশি। আমরা কিন্তু অনেক বেশি ট্র্যাডিশনাল রুলস এন্ড রেগুলেশনস এর দ্বারা চলি। একজন সন্তান তার পিতামাতার কথা মেনে নেয় কারণ তার গুরুজনের কথা মানতে হয়, এই বোধ তাকে প্রথম থেকে শেখানো হয়েছে। অর্থাৎ পিতামাতার যে গুরুত্ব সর্বাগ্রে, তার যে প্রাধান্য সব থেকে বেশি, সে যেটা বলবে, গুরুজন যেটা বলবে তার কথা আগে প্রায়োরিটি দেব, মান্যতা দেব, ট্রেডিশন থেকে এসছে। মন্দিরে ওঠার সময় তুমি ধরো জুতো মন্দিরের বাইরে করো, বা ধরো একদম পরিশুদ্ধ কাপড় পরে মন্দিরে যাও, ট্রেডিশন। ঐতিহ্য যখন ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ব্যক্তি যে ধরনের কাজ, যে পেছনে ঐতিহ্যগত মূল্যবোধ গুলো ব্যক্তিকে তাড়না করে, ব্যক্তিকে সবসময় পরিচালিত করে, তখন সেই ধরনের যে ক্রিয়া তাকে বলছে ট্রেডিশনাল অ্যাকশনস। ব্যক্তি পিতার কথা মেনে নিল, তার কারণ হচ্ছে সে গুরুজন, তার কথা মেনে নেওয়া উচিত। পিতাও তার পিতার কথা মেনে এসছে, সে তার পিতার কথা মানবে, তার সন্তান তার কথা শুনবে। এইভাবেই তো মূল্যবোধ গুলো একটার পর একটা প্রজন্ম ধরে চলতে থাকে। ট্রেডিশনাল প্রবাহগত ভাবে সেটা কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকে। ট্যালকট পার্সন যখন পড়বে, পার্সনস কিন্তু ওয়েবার দ্বারা ইনফ্লুয়েন্সড হয় সোশ্যাল অ্যাকশন দ্বারা, কিন্তু পার্সনস কিন্তু এই ট্র্যাডিশনাল অ্যাকশনটাকে বাদ দিয়ে দেয়। পার্সনস বলে যে ওয়ার্ড রেশনাল অ্যাকশন আর ট্র্যাডিশনাল অ্যাকশন দুটো একই। তার কারণ হচ্ছে দুটোর মধ্যেই ভ্যালু রয়েছে। যাই হোক, পার্সন যখন পড়বো তখন আমরা পার্সনের বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখছিলাম কি ট্র্যাডিশনাল অ্যাকশন। ট্র্যাডিশনাল অ্যাকশনের পরে আমরা কি দেখবো? আমরা দেখবো অ্যাফেক্টিভ অ্যাকশনস। অর্থাৎ ব্যক্তি যে ধরনের ক্রিয়াগুলোর পেছনে একটা নির্দিষ্ট ইমোশনস রয়েছে, অ্যাফেক্টিভিটি রয়েছে, আবেগ রয়েছে। অর্থাৎ এমন এক ধরনের ক্রিয়া তার করা উচিত যে ইমোশনস, এইগুলোর কথা বলা হচ্ছে। ধরো
সিনেমা দেখতে গেছো, সিনেমা দেখতে গিয়ে তুমি ধরো খুব হাসির একটা মুহূর্ত, তুমি ধরো হাওয়া করে হাসছো, উৎফুল্ল মুডে হাসছো, বা ধরো একটা খুব দুঃখ মূলক একটা ঘটনা চলছে, তুমি কিন্তু কাঁদতে শুরু করেছো। তাহলে যে ঘটনা ব্যক্তিকে আবেগগতভাবে প্রভাবিত করে তখন তাকে বলে অ্যাফেক্টিভ অ্যাকশন। ধরো সিনেমা দেখে হাসা বা কান্না অ্যাফেক্টিভ অ্যাকশনস এর মধ্যে পড়ে। বা ধরো রেগে গিয়ে মা যখন তার সন্তানকে আঘাত করে, এই আঘাত করার মূলক যে ক্রিয়া সে করে ফেললো, এর পিছনে আবেগটা খুব ইম্পর্টেন্ট। ব্যক্তি ওয়েবারের মতে যে সমস্ত কাজগুলো করে থাকে তার পেছনে 4টে ফ্যাক্টরের কথা তিনি বলছেন। চারটে ফ্যাক্টর কি পেলাম? একটা হচ্ছে জুরিক রেশনাল অ্যাকশনস, ওয়ার্ড রেশনাল অ্যাকশনস, ট্র্যাডিশনাল অ্যাকশনস, আর একটা হচ্ছে অ্যাফেক্টিভ অর ইমোশনাল অ্যাকশনস। এরপরে আমরা আসবো কিন্তু যে টপিকটা, সেটা হচ্ছে আদর্শ প্রকার বা আইডিয়াল টাইপ বলা যায়। আদর্শ, দেখো আদর্শ মানেই হচ্ছে সবসময় কিন্তু সমাজে একটা প্যারামিটারকে বলে। আদর্শ মানে এমন একটা বিষয়, এমন একটা ধারণা যেটা সকলের মধ্যে নেই, যেটা যেন সবকিছুর ওপরে, সেটা তো বলি না আদর্শ। আদর্শ সবসময় আদর্শ, তার মানে এমন একটা প্যারামিটার, এমন একটা উচ্চতর মান যেটা সবসময় অন্য কিছুর থেকে আলাদা, বা সেই ধরনের ধারণাগুলোর থেকে অনেক বেশি উপযুক্ত বা উন্নত। তাহলে আমরা দেখে নেব, প্রথমে ডেফিনেশনটা দেখে নেব। নিউ ওয়েবস্টার ডিকশনারিতে কি বলছে? আদর্শ হলো একটি ধারণা বা কোনো কিছু সর্বোচ্চ পরিপূর্ণতার মান। তাহলে দেখো যেটা বলছিলাম, তাহলে আদর্শের ধারণা মানে কনসেপ্ট, যেটা কি করে কোনো কিছু সর্বোচ্চ পরিপূর্ণতার মানকে নির্ধারণ করে। তাহলে সর্বোচ্চ পরিপূর্ণতার মান মানে, সর্বোচ্চ পরিপূর্ণতার মানে হচ্ছে ধরো প্যারামিটার। ধরো পরীক্ষায় ভালো রেজাল্ট করো, পরীক্ষায় ভালো রেজাল্ট করলে কি হবে? পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে তুমি একটা প্রাইজ পাবে, একটা মানপত্র পাবে, তোমার সম্মান হবে, পেপারে নাম বেরোবে। এগুলো কি? এগুলো হচ্ছে তার সাথে যুক্ত একটা আদর্শ পরিমাপ। অর্থাৎ যতগুলো পরিমাপ বা মাপকাঠি সম্বন্ধে অ্যাড করা যায়, তাহলে এই যে প্যারামিটারটা তৈরি করে দেওয়া হলো, এর ফলে ব্যক্তি কি করবে? ব্যক্তি সেটা পেতে চাইবে, সেই অনুপাতে কাজ করতে চাইবে। সেই জন্য বলছে যে একদম সর্বোচ্চ পরিপূর্ণতার মান, যা ব্যক্তিকে প্রভাবিত করে কোনো কাজ করার ক্ষেত্রে, ব্যক্তি সেই মতো হতে চায় বা সেই মতো কাজ করতে চায়। কি বলছে? এটা একটি বস্তুগত বস্তুর পরিবর্তে একটা মানসিক চিত্র বা ধারণাকে বোঝায়। ধরো এই যে আদর্শগত পরিমাপ কাঠি, এটা কিন্তু একটা মানসিক চিত্র। মানসিক চিত্র এটা যখন আলোচনা করছে ওয়েবার কিন্তু বলছে, এটাকে বলছে মেজারিং রড, মেজার করা। মানসিক চিত্র ধরো তোমাকে একটা টাস্ক দেওয়া হয়েছে, তুমি যে টাস্কটা সবথেকে বেস্ট তৈরি করার চেষ্টা করো অ্যাজ পার ইওর কনসার্ন। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি তাকে যে ধরনের কাজটা দেওয়া হয় বা টাস্ক দেওয়া হয়, সে তার মতো করে সবথেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করে, সবথেকে আদর্শ পরিমাপ বা মাপকাঠি সে দেওয়ার চেষ্টা করে। সেজন্য বলছে বস্তুগত বস্তুর পরিবর্তে একটি মানসিক চিত্র। মানসিক মানে প্রত্যেকটা ব্যক্তির আদর্শ প্রকার অন্য ব্যক্তি থেকে আলাদা হয়ে যায়। সেই জন্যই বলছে দিস আ মডেল। কেন? কারণ আইডিয়াল টাইপের ধারণাটা প্রত্যেকটা ব্যক্তি নিজের মতো করে তৈরি করে। অর্থাৎ একটা ক্লাসরুমে ধরো 50টা ছেলে মেয়ে আছে, স্টুডেন্টস, সবাই তো চায় ভালো রেজাল্ট করতে, কিন্তু সবাই তো ভালো রেজাল্ট করতে পারবে না। সবাই যে ভালো রেজাল্ট করতে চাইছে, প্রত্যেকে কিন্তু তাদের মতো করে একটা প্যারামিটার তৈরি করে, আদর্শ প্রকার তৈরি করে। অর্থাৎ কিভাবে কাজটাকে আমরা এক্সিকিউট করব, কিভাবে রেজাল্টটা হবে। তাহলে ভালো রেজাল্ট তৈরি করার জন্য প্রত্যেকেই নিজের মতো করে একটা মানসিক মডেল তৈরি করার চেষ্টা করে। সেজন্য বলছি এটা মডেল। তারপরে দেখো কলিন্স কি বলছে, কলিন্স ডিকশনারিতে বলা হচ্ছে যে কোনো কিছুর জন্য ব্যক্তির আদর্শ হলো সেই ব্যক্তি বা জিনিস বা আপনার কাছে এর সেরা উদাহরণ। এত ভালো বলছে, সেরা উদাহরণ মানে
তোমার কাছে একটা প্যারামিটার রয়েছে। ধরো তুমি কারোর মতো হতে, তুমি একটা অ্যাক্টর হতে চাও, ভালো অ্যাক্টর। তোমার কাছে খুব ভালো অ্যাক্টর এক্সাম্পল হতে পারে, ধরো শাহরুখ খান হতে পারে। তুমি ধরো সিঙ্গার হতে চাও, তাহলে তো ভালো সিঙ্গারের প্যারামিটার হিসাবে তোমার কাছে ধরো অরিজিৎ সিং হতে পারে, তোমার কাছে ধরো শ্রেয়া ঘোষাল হতে পারে, তোমার কাছে ধরো কিশোর কুমার হতে পারে। তাহলে আদর্শ প্রকারের একটা প্যারামিটার, একটা এক্সাম্পল যা ব্যক্তিকে প্রভাবিত করে কোনো কাজ করার ক্ষেত্রে। সুতরাং যদি আমরা এটাকে সারমর্ম করি, তাহলে আদর্শ প্রকার সবসময় হচ্ছে এটা অ্যানালিটিক্যাল কনস্ট্রাক্ট, মানসিক নির্মিতি, যেটা সেই ফিল্ডে সব থেকে হাইয়েস্ট অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেশনকে রিপ্রেজেন্ট করে। ব্যক্তি সবসময় যে সেটা পাবে বা সেটাই হবে এমন নয়, কিন্তু সেটা ব্যক্তিকে গাইড করে কোনো কাজ করার ক্ষেত্রে। ভালো রেজাল্ট প্রত্যেকেই করতে চায়, প্রত্যেকেই নিজের মতো করে প্রিপারেশন নেয়। তার মানে এই প্রত্যেকেই নিজের মতো করে যে প্রিপারেশন নিচ্ছে, এই যে স্ট্রাকচারাল প্রিপারেশন, এটা কিন্তু ব্যক্তিকে গাইড করে এই ভালো রেজাল্টটা করার জন্য। সকলেই কিন্তু ভালো রেজাল্ট করতে হতে পারবে না, কিন্তু সকলের কাছেই আমরা কি পেলাম, সকলের কাছে একটা মানসিক স্ট্রাকচার পেলাম, সাইকোলজিক্যাল কনস্ট্রাকশন পেলাম, যা ব্যক্তিকে। এরপর আমরা দেখে নেব আদর্শ প্রকারের কতগুলো বৈশিষ্ট্য। এখানে কিন্তু আদর্শ প্রকার সম্বন্ধে ধারণাগুলো ক্লিয়ার হয়েছে, যে আদতে আদর্শ প্রকার বলতে কি বোঝানো হচ্ছে। দেখো বলা হচ্ছে এখানে আদর্শ প্রকারগুলি কোনো গড় প্রকার নয়। গড় মানে হচ্ছে একটা ধরে নেওয়া স্ট্রাকচার এখন নয়, কিন্তু নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে তৈরি করা হয়, যা একটা নির্দিষ্ট টাইপ ধারণা নির্মাণের জন্য অপরিহার্য, যা নির্দিষ্ট বৈশিষ্ট্য বলছে। তার মানে এখানে তোমাকে বুঝে নিতে হবে যে বৈশিষ্ট্যগুলো ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তি বিশেষে আলাদা হয়ে যায়। কারোর কাছে কোনো নির্দিষ্ট অ্যাচিভমেন্টের পরিভাষা ভিন্ন হতে পারে। কারো কাছে ধরো এটাই জীবনের সব থেকে সেরা অ্যাচিভমেন্ট, কারো কাছে ধরো এটা ওয়ে অফ লাইফ, অন্যটা অ্যাচিভমেন্টে পৌঁছানোর জন্য। তার মানে তার ব্যাখ্যা, এই ব্যাখ্যা কিন্তু ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হয়ে যায়। সেজন্য বলছি এটা কোনো নির্দিষ্ট একটা গড় নয়, এমন একটা প্যারামিটার সকলের ক্ষেত্রে এমন নয়, কিন্তু এটা কিন্তু ব্যক্তি বিশেষে আলাদা হতে শুরু করবে। তারপরে কি বলছে, আদর্শ প্রকারগুলি মোট বাস্তবতার এটি উপস্থাপন নয়, বা তারা সবকিছুই ব্যাখ্যা করে না, তারা সমগ্রের আংশিক ধারণা প্রদর্শন করে। তার মানে দেখো এখানে বলছে বাস্তবতার উপস্থাপন নয়, অর্থাৎ আদর্শ প্রকার সবসময় যে বাস্তব এমন নয়, কিন্তু মানে ধরো তুমি এমন একটা ইমেজকে রিপ্রেজেন্ট করতে চাইছো যেটা সবসময় আদতে আছে এমন নাও হতে পারে। তুমি ধরো এমন একটা প্যারামিটার বা এমন একটা ইমেজের কথা ভাবছো যেটা কিন্তু বাস্তবে নাও থাকতে পারে। এটা বলছে বাস্তবতার একটি উপস্থাপন নয়। সুতরাং বাস্তব যদি না হয় তাহলে কিন্তু সেটা সঠিকভাবে সবকিছুকে ব্যাখ্যা করবে না। সেটা বলছে যে সমগ্রের আংশিক ধারণা, অর্থাৎ এটা তোমাকে কোনো নির্দিষ্ট বিষয় সম্বন্ধে একটা সুনির্দিষ্ট ধারণা দিতে পারে, একটা আংশিক ধারণা দিতে পারে। তুমি ঠিক করেছো ভালো রেজাল্ট এটা দরকার, তাহলে ভালো রেজাল্টের পরিভাষা প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে এক কখনোই হতে পারে না। সুতরাং ভালো রেজাল্টের পরিভাষা ব্যক্তি কেন্দ্রিক নয়, এবং প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে সঙ্গে এটা পার্থক্যগত রয়েছে, অর্থাৎ পৃথক হয়ে যায়। 3 নম্বর পয়েন্টে দেখো বলছে আদর্শ প্রকারগুলি বাস্তবতার কোনো নির্দিষ্ট ধারণার বর্ণনা বা অনুমান নয়, অর্থাৎ এটি বাস্তবতার সাথে সবসময় যে মিল থাকবে এমন নাও হতে পারে। পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সকলেই তো পড়াশোনা করে না, অনেকে টুকলিও করে, চিট নিয়ে গেছে। চিট তো আর বাস্তবতায় গ্রাহ্য বা গ্র্যান্টেড ঘটনা নয়। এক্সামিনার হল তো তোমাকে চিট করার জন্য পারমিশন দেয় না বা চিট করতে বলে না। তাহলে বাস্তবতার সাথে সবসময় যে লিঙ্ক থাকবে এমন কিন্তু নয়। তারপরটা বলছে কি আদর্শ প্রকারগুলো কার্যকারণের বিশ্লেষণের সাথে সম্পর্কিত। কার্যকারণের বিশ্লেষণ, কজ এফেক্ট রিলেশনশিপ, অর্থাৎ আদর্শ প্রকারগুলোর মধ্যে একটা কজ এফেক্ট রিলেশনশিপের এক্সপ্লানেশন থেকে উঠে আসে। একই ধরনের ঘটনা
ফ্রিকুয়েন্টলি যদি ঘটতে থাকে, ব্যক্তি সেখান থেকে একটা আদর্শ প্রকার তৈরি করে। দেখবে বাবা মারা অনেক অভিজ্ঞতামূলক উপদেশ দেওয়ার চেষ্টা করে, কারণ তারা তাদের ব্যক্তিগত জীবন থেকে অনেক কিছু শিখেছে। সুতরাং কার্যকারণের বিশ্লেষণ করেছে, ব্যক্তিগত জীবনের ঘটনাগুলো, প্রেক্ষাপটগুলোকে ব্যাখ্যা করেছে, বিশ্লেষণ করে সেখান থেকে একটা ধারণা প্রদান করার চেষ্টা করেছে। তারপরে কি বলছে, আদর্শ প্রকার সাধারণ প্রস্তাবনায় পৌঁছাতে এবং তুলনামূলক বিশ্লেষণে সহায়তা করে। তার মানে দেখো, এই যে প্রস্তাবনা মানে হচ্ছে প্রপোজিশনস তৈরি করতে সহায়তা করছে, আর কম্পারেটিভ অ্যানালিসিসে সাহায্য করে। মানে প্রত্যেকটা আদর্শ প্রকারের সাথে একটা কম্পারেটিভ অ্যানালিসিস ওরিয়েন্টেড এক্সপ্লেনেশন রয়েছে। আমরা কিন্তু এক্ষেত্রে দেখার চেষ্টা করব কম্পারেটিভ অ্যানালিসিস গুলোকে, যে আদর্শ প্রকার কি ধরনের কম্পারেটিভ অ্যানালিসিস গুলোকে তুলে ধরছে, কি ধরনের হাইপোথিসিস নির্মাণে সাহায্য করছে। তারপরে কি বলছে, আদর্শ প্রকার অভিজ্ঞতামূলক গবেষণাকে উপস্থাপন করতে সহায়তা করে এবং ঐতিহাসিক ও সামাজিক বাস্তবতার তথ্যের পদ্ধতিকরণে ব্যবহৃত হয়। কিছুই নয়, অভিজ্ঞতামূলক। এই যে তোকে বলছিলাম যে পিতা মাতারা অভিজ্ঞতা থেকে বলে, যে বলে না বাবা এটা করিস না, এটা কর, ওটা ভালো হবে, এটা খারাপ হবে, ডুজ এন্ড ডনস। এই যে ডুজ এন্ড ডনস গুলো কিন্তু এক্সপিরিয়েন্সের উপরে আমরা অনেক সময় বলে থাকি, যে এটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকে সঞ্চয় করেছি, এটা কর, দেখ ভালো হবে। তার মানে আমরা আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর চেষ্টা করছি, এমপিরিক্যাল স্টাডিকে কাজে লাগানোর চেষ্টা করছি। আদর্শ প্রকার এমপিরিক্যাল স্টাডির উপরে ভিত্তি করে তৈরি হয়। এরপরে দেখি আসো, পরে দেখো আমরা আলোচনা করব ওয়েবারের কাজের সামাজিক প্রকার কেন্দ্রিক। এই সামাজিক প্রকার কেন্দ্রিক কোনো ধারণা রয়েছে, যে ওয়েবারের যে কাজ, এই ওয়েবারের কাজকে আমরা কতগুলো ভাগে বিভাজিত করব। কিরকম হচ্ছে, আইডিয়াল টাইপ অফ হিস্টোরিক্যাল পার্টিকুলারস। সেকেন্ড কি বলছে, অ্যাবস্ট্রাক্ট এলিমেন্টস অফ সোশ্যাল রিলেটিভ। আসলে আমরা পরপর আলোচনা করি। প্রথমে বলছে দেখো হিস্টোরিক্যাল পার্টিকুলারস। হিস্টোরিক্যাল পার্টিকুলারস মানে হচ্ছে আইডিয়াল টাইপের সাথে একটা হিস্টোরিক্যাল কনসেপশনস রয়েছে। অর্থাৎ আমরা ইতিহাস থেকে তথ্য সংগ্রহ করি, কোনো আইডিয়াল টাইপ নির্মাণের ক্ষেত্রে একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট আমাদের কাছে কাজ করে। ধরো তুমি কোনো গ্রামাঞ্চলে সার্ভে করতে গেছো, সেখানে ধরো কোনো মহিলাদের ইস্যুদের উপরে কাজ করছো, মহিলাদের খুব পার্সোনাল ইস্যু নিয়ে কাজ করছো। তাহলে ইতিহাস সাক্ষী আছে যে এই ধরনের কাজ করতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু গ্রামে গঞ্জে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ সেখানকার মানুষজনের মধ্যে শহরাঞ্চলের মানুষের মতো লিবার্টি নেই। তাহলে ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে কিন্তু ব্যক্তিকে বুঝতে হবে যে কোন ধরনের বিষয় বা কোন ধরনের আলোচনা বা কোন ধরনের গবেষণা কোথায় করা উচিত। কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি নিয়ে তুমি শহরাঞ্চলে যত স্বচ্ছলভাবে কাজ করতে পারবে, স্বচ্ছলভাবে গ্রামাঞ্চলে কাজ করা সম্ভব নয়। তাহলে গ্রামাঞ্চলের প্রেক্ষাপট, ইতিহাস সাক্ষী আছে যে ঐতিহাসিক ঘটনা থেকে জানতে পারছি যে গ্রামগুলো কিন্তু অনেক বেশি রিজিড। গ্রামাঞ্চলের মানুষদের মধ্যে কিন্তু অনেক বেশি কুসংস্কার রয়েছে, অনেক বেশি অশিক্ষার অভাব রয়েছে, অশিক্ষা রয়েছে, অভাব রয়েছে না। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ব্যক্তিকে কিন্তু প্রভাবিত করে। তাহলে হিস্টোরিক্যাল ফ্যাক্টে কিন্তু আইডিয়াল টাইপের একটা বড় ইম্পর্টেন্স প্যারামিটার তৈরি হয়। সেকেন্ড কি বলছে, অ্যাবস্ট্রাক্ট এলিমেন্ট অফ সোশ্যাল রিয়েলিটি, অর্থাৎ সামাজিক বাস্তবতার বিমূর্ত। আইডিয়াল টাইপ থেকে কিন্তু সামাজিক বাস্তবতার বিমূর্ত চিত্র প্রদানের চেষ্টা করা হয়। প্রথমে কি বলছে দেখো, বিউরোক্রেসি কথা বলা হচ্ছে, আমলাতন্ত্রের কথা বলা হচ্ছে। অর্থাৎ আইডিয়াল টাইপ দেখো, এই যে সমস্ত সরকারি যে অফিস, সরকারি সমস্ত অফিস যেগুলো আছে, সরকারি অফিস কিন্তু একটা আমলাতান্ত্রিক অফিস, তাই তো? অর্থাৎ সরকারি অফিসগুলো নির্দিষ্ট স্ট্রাকচার অনুপাতে কাজ করে। সেটা বলছে বিউরোক্রেসি, আমলাতন্ত্র। আমলাতন্ত্র নির্দিষ্ট প্রেক্ষাপটে কাজ করে থাকে, অর্থাৎ রুলস এন্ড রেগুলেশনে বাঁধা, ব্যক্তির নির্দিষ্ট প্যারামিটারে কাজ করে, নির্দিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট কাজে অ্যাসাইন করা আছে, এই ব্যক্তি ওই ব্যক্তি কাজ করে দেবে না। এবং একটা ফাইল ধরো এখান থেকে ওখানে যাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ যেতে হয়। এই যে স্ট্যাটিক স্ট্রাকচার, এটাকে বলা হয় আমলাতন্ত্র। আধুনিক সমাজে সমস্ত অফিসিয়াল কাজগুলো কিন্তু আমলাতান্ত্রিক প্রেক্ষাপটে হয়।
প্রত্যেকটা ব্যক্তির মধ্যে একটা হায়ারার্কি রয়েছে, প্রত্যেকটা হায়ারার্কিতে রুলস এন্ড রেগুলেশনস রয়েছে এবং প্রত্যেকটা ব্যক্তি সেই রুলস এন্ড রেগুলেশনস এর উপর ভিত্তি করে তার কার্য সম্পাদন করে থাকে। আর কি বলছে টাইপস অফ অথরিটি, আমরা অথরিটি পরে স্লাইডে আলোচনা করব। অথরিটি কর্তৃত্বের উপরে প্রভাব, মানে কর্তৃত্ব কেন্দ্রিক টাইপস, ট্র্যাডিশনাল, ক্যারিসমেটিক, লিগাল, রেশনাল, অর্থাৎ সমাজে যে ধরনের অথরিটি স্ট্রাকচার পরিলক্ষিত হয় সেগুলোর মধ্যে একটা আইডিয়াল টাইপ অফ প্যারামিটার রয়েছে। থার্ড কি বলা হচ্ছে রিকনস্ট্রাকশনস অফ এ পার্টিকুলার কাইন্ডস অফ বিহেভিয়ার, অর্থাৎ ব্যক্তির আচার আচরণকে নতুন ভাবে গড়ে তুলতে সহায়তা করে আইডিয়াল টাইপ, অর্থাৎ আদর্শমূলক হতে সাহায্য করে। ধরো কোনো জেলের আসামি, কোনো জেলের আসামি যখন জেল থেকে বেরোয় সে কিন্তু একজন ভালো ব্যক্তি হওয়ার চেষ্টা করে, বা জেলে তাকে একজন ভালো ব্যক্তি করার চেষ্টা করা হয় যাতে তার সমাজ বিরোধী মানসিকতা বা বোধ বুদ্ধিগুলো ত্যাগ, এই যে ত্যাগ হওয়া বা ধরো সেগুলো ছেড়ে দেওয়া, এটা কিন্তু আইডিয়াল টাইপ অফ কনস্ট্রাকশন থেকে হয়। অর্থাৎ সেই ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা একটা ব্যক্তির ভরণ পোষণের ক্ষেত্রে বা তাকে সামাজিকভাবে স্ট্যান্ড করার ক্ষেত্রে প্রভাবশালী। এরপরে দেখো আমরা আলোচনা করব ক্ষমতার প্রেক্ষাপট। দেখো এখানে ক্ষমতা, এই প্রসঙ্গটাও কিন্তু ওয়েবারের আলোচনায় খুব প্রাসঙ্গিক। ওয়েবার কিন্তু পাওয়ার নিয়ে আলোচনা করছেন। দেখো পাওয়ারে আলোচনা করতে গিয়ে ওয়েবার কি বলছে, ক্ষমতা একটা সামাজিক সম্পর্কের দিক, অর্থাৎ একজন ব্যক্তি আর একজন ব্যক্তির উপরে তার ক্ষমতার প্রয়োগ করবে। ক্ষমতার প্রয়োগ করতে হলে একটা সামাজিক সম্পর্কের প্রয়োজন আছে। কাকে ক্ষমতা প্রয়োগ করবে? একজন ব্যক্তি যদি সে একাই, সাধারণত আইল্যান্ডে একটা ব্যক্তি একাই থাকে, সে কার উপরে ক্ষমতা প্রয়োগ করবে? কেউ তো নেই। তাহলে ক্ষমতা সেখানেই প্রয়োগ করা যাবে যেখানে সম্পর্ক রয়েছে। ধরো পিতা মাতার মধ্যে যদি সম্পর্ক হয় তাহলে পিতা মায়ের উপরে ডমিনেটিং, পিতা মাতার সন্তানদের যে সম্পর্ক, পিতা মাতার সন্তানদের উপর ডমিনেটিং, বস আর এমপ্লয়ের সম্পর্ক, বস এমপ্লয়ীদের উপর ডমিনেটিং। প্রত্যেক জায়গাতেই সম্পর্ক রয়েছে এবং প্রত্যেকটা সামাজিক সম্পর্ক কিন্তু একে অপর সাথে যুক্ত হয়ে ক্ষমতা। তার পরের টপিকটা দেখো, পয়েন্ট কি বলছে, এটি অন্য ব্যক্তির আচরণের উপরে নিজের ইচ্ছা আরোপ করার সম্ভাবনাকে বোঝায়। তার মানে অন্য ব্যক্তির আচরণের উপরে নিজের ইচ্ছা, অর্থাৎ কি ধরনের প্রেক্ষাপটে কি ধরনের আচরণ করা উচিত সেটা ডিপেন্ড করে অন্য ব্যক্তির অ্যাসপেক্টে। তুমি ধরো ক্লাসরুমে বসে আছো, টিচারের সঙ্গে কমিউনিকেশন বা কনভারসেশন হচ্ছে, তুমি কিন্তু টিচারকে স্ল্যাং দিতে পারো না বা এমন কোনো কথা বলতে পারো না যে কথাটা সেই নির্দিষ্ট প্রেক্ষাপটের উপর ভিত্তি করে অপ্রাসঙ্গিক হয়ে যায়। সেজন্য বলছে এটা ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা ডিপেন্ড করে অন্য ব্যক্তির আচরণের উপরে ভিত্তি করে। সুতরাং অন্য ব্যক্তির আচার আচরণই কিন্তু ব্যক্তির উপরে প্রভাব ফেলে, ব্যক্তির আচার আচরণকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। 3 নম্বর কি বলছে, ক্ষমতা সামাজিক মিথস্ক্রিয়ায় উপস্থাপিত থাকে বা উপস্থিত থাকে এবং বৈষম্যের পরিস্থিতি তৈরি করে। যেহেতু তার কাছে ক্ষমতা রয়েছে সেটি অন্যের উপরে চাপিয়ে দেয়। 3 নম্বর কি বলছে, ক্ষমতা সামাজিক মিথস্ক্রিয়ার উপস্থিত থাকে। প্রত্যেকটা সামাজিক মিথস্ক্রিয়ার মধ্যে একটা ক্ষমতা রয়েছে। দেখো টিচার স্টুডেন্টের মধ্যে যে কনভার্সেশন ক্ষমতা রয়েছে, টিচারের ক্ষমতা বেশি। পিতা মাতার সাথে সন্তানদের যে কমিউনিকেশন, সেখানে পিতা মাতার হাতে ক্ষমতা বেশি। তারপরে ধরো দাদা আর ভাইয়ের মধ্যে কনভার্সেশন, দাদার কাছে ক্ষমতা বেশি। প্রত্যেক জায়গায় আমরা কি দেখবো, প্রত্যেক আমরা জায়গা দেখার চেষ্টা করবো যে মিথস্ক্রিয়ার মধ্যে কিভাবে ক্ষমতার বৈশিষ্ট্য রয়েছে এবং তার সাথে আমরা দেখে নেবো কিভাবে এই ধরনের ক্ষমতার সাথে বৈষম্যমূলক দিকগুলো রয়েছে। অর্থাৎ অফিস ধরো ওয়ার্কার এন্ড ধরো পুঁজিপতি কিন্তু ওয়ার্কারকে বেশি পরিমাণে খাটিয়ে নেয়, দিয়ে তার কাজকে সম্পাদন করার চেষ্টা করে। আর কি বলছে, ক্ষমতার প্রভাব পরিস্থিতি ভেদে পরিবর্তিত হয়। অর্থাৎ ক্ষমতা ভিন্ন ভিন্ন হয়ে যায়। ধরো বেঙ্গলের পলিটিক্যাল স্ট্রাকচার আর ধরো পুরো ইউরোপিয়ান কান্ট্রির পলিটিক্যাল স্ট্রাকচার কিন্তু একরকম নয়, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। কেন পার্থক্য রয়েছে? কারণ পরিস্থিতি ভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন, সেক্ষেত্রে ক্ষমতার চিত্রও ভিন্ন ভিন্ন হয়ে যায়।
একটা ব্যক্তি সে যখন কলেজ টিচার, সে যখন কলেজের স্টুডেন্টদের উপরে যে ক্ষমতার প্রয়োগ করে, সেই ধরনের ক্ষমতা কিন্তু সে যখন বাড়ি যায় তার সন্তানদের উপরে প্রয়োগ করে না। সন্তান তার কাছে সন্তান তুল্য, আবেগের জায়গা। কিন্তু একজন অফিস বা কলেজ প্রিমিসিসে কিন্তু এই ধরনের আবেগের সম্পর্কগুলো উপস্থিতি খুবই কম বা নেই বললেই চলে। তাহলে বোঝা গেছে এখানে ক্ষমতার বিষয়বস্তু। আমরা এরপরে আর পরের স্লাইডে যাবো। দেখো ওয়েবারের আলোচনায় আমরা কিন্তু কর্তৃত্বের কথা পাচ্ছি। একটু আগেই দেখো আমরা স্লাইডে কর্তৃত্ব নিয়ে আলোচনা করলাম একটু আগেই। এই দেখো টাইপস অফ অথরিটি, অ্যাবস্ট্রাক্ট এলিমেন্টস অফ সোশ্যাল রিলেটিতে আমরা টাইপস অফ অথরিটি পড়ছি। তাহলে ওয়েবার সেই কর্তৃত্ব নিয়ে আলোচনা করব। কি বলছে ওয়েবার? বলছেন যে এই যে একটা জার্মান শব্দ তিনি ব্যবহার করেছেন, তাহলে এই যে হ্যার্টস্ক্যাফট, তাহলে হ্যার্টস্ক্যাফট এই যে শব্দটা তিনি ব্যবহার করছেন, এর মানে কি? এর মানে হচ্ছে আধিপত্য বা কর্তৃত্ব। যেটা এখানে বলা হচ্ছে যে এটি এমন একটি পরিস্থিতি যেখানে একজন হেড বা মাস্টার অন্যদের উপরে আধিপত্য আদেশ নির্মাণ করে। তাহলে আমরা এখানে দেখে নেব যে ওয়েবার কেন কর্তৃত্বর সঙ্গে ক্ষমতাকে সংযুক্ত করার কথা বলছেন। ওয়েবারের আলোচনায় কিন্তু আমরা কর্তৃত্ব ক্ষমতাকে একসাথে পাবো। কারণ ওয়েবার বলছেন যে কর্তৃত্ব তখনই হয় যখন ব্যক্তির আচরণের মধ্যে একটা বৈধতা রয়েছে, অর্থাৎ ব্যক্তির আচরণ যখন বৈধতা পায় তখন তা কর্তৃত্বে পরিণত হয়। কারণ একজন ব্যক্তি যখন ধরো তার কর্তৃত্বের বলে, তার পোস্টের বদলে কিন্তু অন্য ব্যক্তির উপরে প্রভাব বিস্তার করতে পারে। WBCS অফিসার, WBCS অফিসার কিন্তু তার নিচের এমপ্লয়ীদের উপরে কিন্তু চাপ সৃষ্টি করতে পারে, কোনো কাজ করানোর জন্য বাধ্য করতে পারে, কারণ তার কাছে সেই অথরিটি বা ক্ষমতা রয়েছে। তাহলে অথরিটির উপরে ভিত্তি করে সে কিন্তু ক্ষমতার প্রয়োগ ঘটাচ্ছে। সুতরাং ওয়েবারের আলোচনায় কর্তৃত্ব হচ্ছে ক্ষমতা যখন বৈধতা রয়েছে, অর্থাৎ সেই ক্ষমতা যেন সামাজিকভাবে স্বীকৃত। এই যে বললাম WBCS অফিসার, তার কিন্তু তার নিচের স্তরের অধস্তন কর্মচারীদের উপরে কিন্তু ক্ষমতার প্রয়োগ ঘটাতে পারে। তাহলে এই যে ক্ষমতার প্রয়োগ ঘটাতে পারছে, এই ক্ষমতার কিন্তু ডিপেন্ড করে কার উপরে ডিপেন্ড করছে? ক্ষমতা ডিপেন্ড করছে কিন্তু তার আধিপত্য, তার কর্তৃত্বের উপরে, রুলস এন্ড রেগুলেশনস এর উপর ভিত্তি করে। অর্থাৎ ব্যক্তি যে সমস্ত পরিস্থিতিতে রয়েছে বা যে সমস্ত পজিশনে রয়েছে, সেই পজিশন কেন্দ্রিক ক্ষমতা সে ভোগ করে। সুতরাং ওয়েবারের আলোচনায় কর্তৃত্ব আর এই যে আগের চ্যাপ্টার এটা পড়লাম, ক্ষমতা দুটোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কি বললাম? ক্ষমতা যখন বৈধতা অর্জন করে, অর্থাৎ লেজিটিমেটাইজড হয়ে যায়, সমাজ তাকে যখন স্বীকৃতি প্রদান করে, তখন কিন্তু ইট বিকামস আ অথরিটি, কর্তৃত্বে পরিণত হয়ে যায়। এখানে আমরা দেখে নেব কর্তৃত্বের কতগুলি গুরুত্বপূর্ণ উপাদান, যেটা কিন্তু ওয়েবার তার আলোচনায় তুলে ধরার চেষ্টা করছে। দেখো এখানে ভালো করে পড়ো, কর্তৃত্বের উপাদানের মধ্যে কতগুলো জিনিস রয়েছে। যেমন একজন স্বতন্ত্র শাসক বা কর্তা, বা শাসক বা কর্তাদের দল। তার মানে হচ্ছে যে কোনো অথরিটি তো সামাজিকভাবে মান্যতা প্রদর্শন হবে। এই জন্য WBCS অফিসার, WBCS অফিসারটা সামাজিক পরিকাঠামো, সমাজে একটা পর্যায়, সমাজে একটা উপাদান, কতগুলো ব্যক্তির সমষ্টিকে নিয়ে তবেই কিন্তু WBCS এর কাজগুলো হবে। তাহলে কি তার মানে হচ্ছে বেঙ্গল গভর্নমেন্টের অফিসিয়াল কাজগুলো সম্পাদন করার ক্ষেত্রে কিন্তু কতগুলো গোষ্ঠীর প্রয়োজন রয়েছে। তাহলে এই গোষ্ঠী যার হাতে ক্ষমতা রয়েছে তাকে বলা হচ্ছে শাসক, যার হাতে ক্ষমতা নেই সে হচ্ছে শাসক। তাহলে সে মান্যতা প্রদর্শন করে থাকে। সেজন্য বলছে যে স্বতন্ত্র শাসক বা কর্তা, অর্থাৎ যেখানে ব্যক্তির স্বাধীনতা রয়েছে অন্য ব্যক্তির উপরে ক্ষমতা প্রয়োগ করা, এবং অন্য ব্যক্তি কিন্তু তা মেনে নিতে বাধ্য। রাজা তার প্রজাদের উপরে ক্ষমতার আরোপ ঘটায়, কারণ রাজাকে প্রজা কিন্তু সেই জায়গায় বসিয়েছে, তাকে বৈধতা দিয়েছে, তাকে কিন্তু ক্ষমতা প্রয়োগ করার পারমিশন দেওয়া হয়েছে। রাজা কিন্তু প্রজাদের উপরে ক্ষমতার প্রয়োগ ঘটাবে। সেকেন্ড কি বলছে? একটা ব্যক্তি বা গোষ্ঠী যা শাসিত হয়। তাহলে এক দল হচ্ছে শাসক, আর এক দল হচ্ছে শোষিত বা শাসিত দল। ব্যক্তি যখন ধরো এই যে বললাম WBCS অফিসার, কোনো একটা কাজ করার জন্য ক্লারিক্যাল সাবজেক্ট বলেছে যে তুমি যাও, প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার পর তুমি রিপোর্ট নিয়ে এসো যে কোন কোন অঞ্চলের ক্ষেত্রে রাস্তাঘাট খারাপ হয়েছে।
সেই ব্যক্তি কিন্তু যে বৃষ্টির মধ্যে কাজটা করতে বাধ্য। তার কারণ কি? তার কারণ হচ্ছে সে হচ্ছে শাসিত দল, আর অফিসার হচ্ছে শাসক গোষ্ঠী, যাকে বৈধভাবে সেই কাজটা করার পারমিশন দেওয়া হয়েছে। তার কাজের পেছনে যেন একটা বৈধ যুক্তি লুকিয়ে থাকে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। থার্ড কি বলছে? শাসকের আচরণকে প্রভাবিত করার জন্য শাসকের ইচ্ছা বা আদর্শের মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। তাহলে দেখো কি বলছে, শাসকের আচরণকে প্রভাবিত, শাসকের ইচ্ছা ও আদর্শের মাধ্যমে। তার মানে ব্যক্তি কোন ধরনের ডিসিশনস নেবে তার উপরে ভিত্তি করে কিন্তু তার জীবনশৈলী এবং সামাজিক প্রেক্ষাপট পরিচালিত হয়। ধরো একটা ক্লাসরুমে একজন টিচার ধরো পড়াচ্ছেন, তার নির্দিষ্ট সিলেবাস ওরিয়েন্টেড টপিক, সেটা ভালো হোক বা খারাপ হোক, সেটা কিন্তু তাকে পড়াতে হবে এবং তার কর্তব্য হচ্ছে সেটা স্টুডেন্টের সামনে কনভে করা। অর্থাৎ এমন ভাবে সেটাকে সে কনভে করবে যাতে সেই স্টুডেন্ট সেটাকে বুঝতে পারে। অর্থাৎ তার একটা আদর্শ প্রকার নির্মাণ করার চেষ্টা করছে, আইডিয়াল টাইপ তৈরি করার চেষ্টা করছে। সুতরাং একটা নির্দিষ্ট শাসকের ইচ্ছা অনিচ্ছা, তার কাজ, সব কিন্তু প্রভাবিত করে যে শাসক কিন্তু আর তার বৈধমূলক প্রেক্ষাপট দ্বারা কাজ করছে। সুতরাং খুব সিম্পল ভাবে ব্যক্তি যে কোনো কাজ যখন বৈধতা না পায় বা ক্ষমতা যখন বৈধতা পেয়ে যায়, তখন সেটা কর্তৃত্বে পরিণত হয়, অথরিটি। তারপরে 4 নম্বর পয়েন্টটা এসব শাসকদের দ্বারা প্রদর্শিত সম্মতি বা আনুগত্যের ক্ষেত্রে শাসকদের প্রভাবের নির্মাণ। তার মানে অর্থাৎ সমাজে কি ধরনের প্যারামিটার তৈরি হবে, কি ধরনের পুরস্কার বিতরিত হবে কোন নির্দিষ্ট ক্ষেত্রে, এটা কে ঠিক করবে? ব্যক্তি তো ঠিক করে, শাসক দল তো ঠিক করে। অর্থাৎ ধরো কোনো একটা প্রাইজ সেরিমনিতে গেছো, তাকে কোন প্রাইজ দেওয়া হবে, ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড চুজ করছে কিন্তু শাসক গোষ্ঠী, যাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, বৈধতা দেওয়া হয়েছে, কর্তৃত্বের তোমার ক্ষমতা প্রদান করা হয়েছে। তারপরের পয়েন্টটা দেখো, প্রত্যক্ষ বা পরোক্ষ প্রমাণ যা দেখায় যে শাসকরা অভিজ্ঞতাহীন হয়েছে এবং স্বীকার করেছে যে শাসকের আদেশ মানতে হবে। তার মানে শাসক গোষ্ঠী কিন্তু বল প্রয়োগের মাধ্যমে তার কর্ম সম্পাদন করে নিতে পারে, সেটা প্রত্যক্ষ হতে পারে বা পরোক্ষ হতে পারে। অর্থাৎ ব্যক্তি বল প্রয়োগ করবে, বল প্রয়োগের মধ্যে দিয়ে তার ক্ষমতার বাস্তবায়ন ঘটাবে। দেখবে যখন রেলওয়ে আধিকারিকরা স্টেশন ভিজিট করতে আসে, তখন সারা বছর সেখানে হকারি করা ব্যক্তিগুলোকে সেই পার্টিকুলার দিনে বা দিনগুলো থেকে উঠিয়ে দেওয়া হয় বা উঠতে বাধ্য করা হয়, এবং সে মেনেই নেয়। কেন? কারণ সে রেলের জায়গায় করছে। রেল আধিকারিক যে ডিসিশনটা দেবে তাকে মেনে চলতে হবে, কারণ সেটার মধ্যে বৈধতা রয়েছে, গভর্নমেন্টাল বৈধ মাপকাঠি বা মানদণ্ড রয়েছে। সেজন্য বলছে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রমাণ যা দেখায় যে শাসকরা আভ্যন্তরীণ হয়েছে এবং স্বীকার করেছে যে শাসকের আদেশ মানতে, মেনে চলতে বাধ্য করে তাকে। এর পরে যে টপিকটা আমরা দেখব, কর্তৃত্বের প্রকার। দেখো, কর্তৃত্বের আলোচনা করতে গিয়ে ম্যাক্স ওয়েবার 3টে কর্তৃত্বের কথা বলছে। আমরা তাহলে দেখো, অ্যাকশন যখন আলোচনা করলাম 4টে অ্যাকশন পেয়েছি, জিউরিক রেশনাল অ্যাকশন, ওয়ার্ড রেশনাল অ্যাকশন, অ্যাফেক্টিভ আর ইমোশনাল অ্যাকশন, আর ট্র্যাডিশনাল অ্যাকশন। দেখো, এখানেও যখন ওয়েবার কর্তৃত্বের আলোচনা করছে, এখানে যেমন তিনি কতগুলো টাইপস এর কথা বলছেন। আমাদের প্রথমে দেখো ট্র্যাডিশনাল অথরিটি কথা বলছেন। ট্র্যাডিশনাল আমরা পড়ে এসেছি। ট্র্যাডিশনাল অথরিটি মানে কি? অথরিটি মানে হচ্ছে পুরো নির্দিষ্ট প্রোডাক্ট বা ওয়েলথের যে মালিকানা ভোগ করে। তাহলে এখানে আমরা কি দেখব? এখানে আমরা প্রথমে দেখব যে ট্র্যাডিশনাল অথরিটি। ট্র্যাডিশনাল অথরিটির ক্ষেত্রে দেখো, ব্যক্তি সেই সমস্ত কাজগুলো করে বা সেই সমস্ত আচার আচরণগুলোকে মান্যতা প্রদর্শন করে থাকে যেগুলো ঐতিহাসিকগতভাবে চলে এসছে, অর্থাৎ দীর্ঘ সময় ধরে ব্যক্তির উপরে প্রভাব ফেলে। এই একটু আগে যা বলছিলাম যে গুরুজনদের দেখে প্রণাম করা, অর্থাৎ গুরুজনদের দেখে যে প্রণাম করা, এটা দেখো ট্র্যাডিশনস সকলেই করে এসছে। তোমরা কিন্তু দেখে শিখেছো, আমরা কিন্তু সোশ্যাল সিচুয়েশনসকে দেখে এটা কিন্তু রপ্ত করি। তাহলে ট্র্যাডিশনাল অথরিটি।
ট্রেডিশন কেন বলছে, কারণ যে সমস্ত প্রেক্ষাপটগুলো ঐতিহাসিক দিক থেকে আসছে, চলে আসছে, অর্থাৎ একটা হিস্টোরিক্যাল এভলিউশন রয়েছে। যেটাকে বলছিলাম যে ধরো মন্দিরের বাইরে জুতো খুলে মন্দিরের উপরে ওঠা, আবার ধরো বলছে ধরো পিতা মাতাকে সম্মান দেয়, ট্রেডিশনাল অথরিটি। ট্রেডিশনাল কেন বলছে, কারণ আদতে সেই ঘটনাটা হয়েছে কিনা বা ঘটছে কিনা তা না জেনে তার একটা আইডিয়াল টাইপ প্রিপেয়ার করার চেষ্টা করা। তাহলে আমরা খুব সিম্পল ভাবে দেখে নেব, ট্রেডিশনস মানে হচ্ছে ব্যক্তির সেই ধরনের কর্তৃত্ব যেগুলোর সাথে ঐতিহ্যমূলক বিষয়গুলো সংযুক্ত রয়েছে। কিন্তু যখন আমরা 2 নম্বর পয়েন্টটা দেখবো, দেখো রেশনাল লিগ্যাল অথরিটি। রেশনাল মানে দেখো একটু আগে আলোচনা করছিলাম, রেশনাল মানে যেখানে যুক্তি রয়েছে, লিগ্যাল মানে যেটা বৈধ, অর্থাৎ যে যুক্তিগুলোকে বৈধতার মাপকাঠি দেওয়া হচ্ছে সেটা বলছে রেশনাল লিগ্যাল অথরিটি। এই যে রেশনাল লিগ্যাল অথরিটি কথা বলা হচ্ছে, রেশনাল মানে হচ্ছে যুক্তিকেন্দ্রিক। তাহলে যুক্তিকেন্দ্রিক যখন আমরা আলোচনা করব তখন আমাদের কিন্তু দেখতে হবে যে এই রেশনালটা সবসময় যুক্ত হয়ে আছে যে স্পেসিফিক রুলস এন্ড রেগুলেশন সাথে। অর্থাৎ ব্যক্তি যেখানেই কাজ করতে যাবে বা যে ফিল্ডে কাজ করবে বা যে কাজই করুক না কেন, সেই কাজ সম্পাদনের ক্ষেত্রে ব্যক্তি কিন্তু নির্দিষ্ট রুলস এন্ড রেগুলেশনস মেনে চলতে হবে। আর এই রুলস এন্ড রেগুলেশনস মেনে চলতে হলে কিন্তু কি হবে, ট্র্যাডিশনাল লিগ্যাল হবে। যেটা একটু আগে যেটা বলছিলাম, দেখো বিউরোক্রেসি কথা বলছিলাম, মনে আছে আমলাতন্ত্র, সরকারি অফিস। তোমরা ধরো কোনো কাজ করতে ইগনোর অফিসে গেছো, ইগনোর কোনো অফিসে কাজ করতে গেলে বুঝতে পারবে এটা কাজ কতটা রিগোরাসলি সময় নিয়ে হয়। তার মানে কি, একটা স্ট্রাকচার তার মতো করে কাজ করে, হট করে বললে সেই স্ট্রাকচারের পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা কি দেখলাম, যুক্তি কেন্দ্রিক বৈধতামূলক সামাজিক ক্রিয়া। লাস্ট পয়েন্টটা দেখবো, দেখো সেটা বলছে যে ক্যারিসমেটিক অথরিটি। দেখো এই যে থার্ড পয়েন্ট যেটা বলছি না, ক্যারিসমেটিক অথরিটি, খুব ভালো করে দেখো ক্যারিসমা মানে কি। ক্যারিসমা মানে হচ্ছে এমন একটা ব্যক্তিত্ব, এমন একটা বৈশিষ্ট্য যেটা ব্যক্তিকে আকর্ষণ করে। অর্থাৎ সেই ব্যক্তি যেটা করবে সেটাই করতে ইচ্ছা করবে, সে যেটা ড্রেস পরবে সেটাই পরতে ইচ্ছা করছে, সে এত ভালো সুন্দর করে গুছিয়ে বলে তার মতো করে বলতে ইচ্ছা করছে। তাহলে যে কর্তৃত্বের পেছনে, যে লিডারশিপের পেছনে, যে বৈধতার পেছনে একটা ক্যারিসমা রয়েছে, একটা যুক্তি রয়েছে, এমন একটা ব্যক্তিত্ব রয়েছে, সেই ব্যক্তিকে যেন অন্য ব্যক্তিরা মেনে চলে। ওয়েবার তার কর্তৃত্বের আলোচনায় 3টে যে স্পেসিফিক টাইপস এর কথা বলছে, সেটা হচ্ছে ট্রেডিশনাল অথরিটি, রেশনাল লিগ্যাল অথরিটি, ক্যারিসমেটিক অথরিটি। আমরা এখন ট্রেডিশনাল অথরিটি কথা পড়বো, তখন কিন্তু আমরা একটা ট্রাইবাল পিপল কথা বলতেই পারি। কিন্তু যখন রেশনাল লিগ্যাল অথরিটি কথা বলবো, রেশনাল লিগ্যাল অথরিটির ক্ষেত্রে কিন্তু আমরা আমলাতন্ত্রের কথা বলতে পারি, সরকারি অফিস, আদালত, পুলিশ প্রশাসন এগুলো বলতে পারি। সব দেখো রুলস এন্ড রেগুলেশনস এর উপরে বেস করে কাজ করা হয়। প্রত্যেকটা অফিসার একটা তার র্যাঙ্কের এবং তার একাডেমিক এক্সেলেন্সের উপর ভিত্তি করে কিন্তু অন্য অফিসার থেকে ভিন্ন জায়গায় কাজ করে। প্রত্যেকটা ব্যক্তি যেহেতু ভিন্ন পয়সা থাকে, তার কিন্তু তার অথরিটি ওরিয়েন্টেশন কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। যেমন ট্র্যাডিশনাল যদি এক্সাম্পল দিই, ট্র্যাডিশনাল মন্দিরে গুরুজনদের প্রণাম করা খুব সুন্দর একটা এক্সাম্পল। ট্র্যাডিশনাল অথরিটি, গুরুজনদের প্রণাম করা, গুরুজনদের প্রণাম করা এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল ফ্যাক্ট যে আমরা প্রত্যেকেই বয়স্কদের সম্মান প্রদর্শন করি। প্রথম দেখা হলে বা খুব টাচি মোমেন্টে দেখা হলে, বা ধরো পুরোনো টিচার যখন দেখা হয়েছে, তুমি তাকে প্রণাম করছো, তাকে ধরো শ্রদ্ধা জ্ঞাপন করছো বিভিন্ন নির্দিষ্ট অকেশনে। আগামীকাল ধরো টিচার্স ডে, যে পার্টিকুলার দিনে ধরো তাকে সম্মান প্রদর্শন করার চেষ্টা করছো। সুতরাং এই সমস্ত দিকগুলো দেখতে হবে যে ট্রেডিশনাল ভ্যালু যেটা ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করছে। লাস্ট ক্ষেত্রে দেখো কি বললাম, ক্যারিসমেটিক, ক্যারিসমা, এমন একটা ব্যক্তিত্ব যে ব্যক্তি সকলকে আকর্ষণ করে। যেমন ধরো হিটলার, যেমন ধরো গান্ধীজি, প্রত্যেকের ব্যক্তিত্ব কিন্তু তার নিজস্ব জায়গা থেকে এতটা বেশি ডাইনামিক ছিল, মানুষ কিন্তু তার ডাকে সাড়া দিয়ে দীর্ঘ সময় আন্দোলন চালিয়ে গেছে। গান্ধীর প্রেক্ষাপট থেকে একবার মানুষকে সাড়া দিয়েছে, যেন নিজেকে ধন্য মনে করেছে গান্ধীর মতাদর্শ চলতে গিয়ে।
যে সমস্যার বাতাবরণটা কিরকম বলতো, যেভাবে ভারতীয় সমাজে ন্যাশনালিজমের কথা বলা হচ্ছে কিন্তু বাস্তবে সেভাবে ন্যাশনালিজম হয়নি। ভারতীয় সমাজ ন্যাশনালিজম ভিন্ন প্রেক্ষাপটে হয়েছে, যখন কোনো পরবর্তীকালে যদি ক্লাস থাকে তখন নিশ্চয়ই ন্যাশনালিজম নিয়ে আলোচনা হবে। তাহলে আমরা কি কি পেলাম এই সমস্ত টপিকগুলোর মধ্যে আমরা পেলাম যে সোশ্যাল অ্যাকশনস, তার যে স্পেসিফিক টাইপস, সোশ্যাল অথরিটি স্পেসিফিক টাইপস। অথরিটি পড়তে গিয়ে আমাকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে, ট্রেডিশনাল, রেশনাল, লিগ্যাল, ক্যারিসমেটিক। তিনটে বৈশিষ্ট্য কিভাবে সমাজে কর্তৃত্বের মূলক বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে তাকে দেখার চেষ্টা করব। ট্র্যাডিশনালের মধ্যে আমরা কি পেলাম, এরা হচ্ছে ট্র্যাডিশনাল ভ্যালুগুলো। রেশনাল লিগ্যালের মধ্যে ব্যক্তির সমাজকেন্দ্রিক যৌক্তিকতা, আর ক্যারিসমেটিক অথরিটির মধ্যে আমরা পাবো ব্যক্তিগত বৈশিষ্ট্য বা গুণাবলী, তার ব্যক্তির আচরণ, গুণ, তার কথাবার্তা, তার চালচলন এমন এত বেশি ডাইনামিক তার জন্য অন্য ব্যক্তিকে আকর্ষণ করে। উদাহরণ হিসেবে আমরা হিটলারের কথা বলতে পারি, আমরা রবীন্দ্রনাথের কথা বলতে পারি। এরা প্রত্যেকেই কিন্তু সোসাইটিতে ক্যারিসমেটিক অবদান রেখে গেছেন। সুতরাং আজকে যে প্রেক্ষাপট সেখানে আমরা যদি দেখার চেষ্টা করি তো দুটো বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সোশ্যাল অ্যাকশন আর সোশ্যাল অথরিটি। ওয়েবারের আলোচনা প্রসঙ্গে যখনই পরীক্ষায় কোশ্চেন আসবে চেষ্টা করবে অথরিটি প্রশ্নে আলোচনার ক্ষেত্রে অথরিটিটাকে বলে এবং সেই অথরিটির টাইপসটাকে ব্যাখ্যা করতে। এবং তিনি কিন্তু এই টাইপসটাকে তিনটে প্রেক্ষাপটে আলাদাভাবে দেখেছেন। যেমন ট্র্যাডিশনাল আলোচনা প্রসঙ্গে তিনি পরিবারের কথা বলেছেন, রেশনাল লিগ্যালি আলোচনা প্রসঙ্গে তিনি আধুনিক সমাজের কথা বলেছেন, এবং ক্যারিসমেটিক আলোচনা প্রসঙ্গে বৈপ্লবিক সমাজের কথা বলেছেন। অর্থাৎ কোন ধরনের সমাজ কাঠামোয় কি ধরনের প্রেক্ষাপট কাজ করেছে, কি ধরনের কর্তৃত্ব কাজ করেছে, যেটা কিন্তু ওয়েবারের আলোচনায় বারে বারে ফুটে উঠেছে। ওয়েবার কিন্তু সেটা দেখানোর চেষ্টা করেছেন যে সমাজের মধ্যে কিভাবে কর্তৃত্ব কাজ করে। এবং কর্তৃত্ব মানে কি বললাম, যখন ক্ষমতা বৈধ রূপ পায়। সুতরাং এই তিনটে থিঙ্কারের টপিকগুলো কিন্তু খুব ভালো করে পড়ার চেষ্টা করবে। মার্কস, দুরকিম, ওয়েবার আবার এবার করে রিমাইন্ড করিয়ে দিই, যাতে পরীক্ষার সময় তোমাদের রেজাল্টটা ভালো হয় এবং বৃহত্তর প্রেক্ষাপট থেকে যেন এটাকে আলোচনা বা ডিসকাশন করতে পারে। কোশ্চেন এখান থেকে দুটো খুব ভালো করে পড়বে, কর্তৃত্ব কি, কর্তৃত্ব টাইপস, সোশ্যাল অ্যাকশন কি, সোশ্যাল অ্যাকশনের টাইপস, এবং সবসময় চেষ্টা করবে এটা ক্রিটিসিজম থেকে আনা, সমালোচনামূলক প্রেক্ষাপটে বিষয়টাকে ব্যাখ্যা করবে। থ্যাংক ইউ। আজকে